বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আজকে আমরা আলোচনা করতে চাই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটি হচ্ছে যে মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন। একজন ব্যক্তির অঙ্গ তিনি মারা গেলে আরেকজন মানুষ যিনি যার বিশেষ বিশেষ অঙ্গ কার্যকর নয়, কার্যক্ষমতা হারিয়ে ফেলেছে বা রোগাক্রান্ত, সেটার ট্রান্সপ্লান্ট কিভাবে করা হবে এ নিয়ে নানা রকমের জটিলতা আছে, নানা রকমের প্রশ্ন আছে যে এগুলো সম্ভব কিনা। এগুলোর সঙ্গে অনেকের ধর্মীয় মূল্যবোধের ইস্যু অনেকে সামনে নিয়ে আসবার চেষ্টা করেন। চিকিৎসা পদ্ধতিটা কি, সেটা একটা বড় প্রশ্ন। এগুলো নিয়ে ব্যবসা আছে এবং নোংরা ব্যবসা আছে, সেটা আমরা জানি। এবং এটি নিয়ে আইনও আছে বাংলাদেশে। আইন হয়েছে 2018 সালে একটি, অবশ্য এটি পুরনো আইনের সংশোধন, মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন আইন 1999 সংশোধনকল্পে প্রণীত আইন, যেটা 2018 সালে হয়েছে। 18 সালের গ্যাজেটটি প্রকাশিত হয়েছে 28 জানুয়ারি 2018 সালে। এবং এটা আমরা খুবই কমন একটা বিষয় আমরা দেখতে পাই। আজকাল আমরা শুনি, অনেক আগে শুনেছি যে প্রফেসর আহমদ শরীফের মতো বিজ্ঞ ব্যক্তি তার দেহদান করে গেছেন। আমরা সাম্প্রতিককালে চক্ষু দানের ঘটনা তো প্রায় প্রতিনিয়তই শুনি। সাম্প্রতিককালে আমাদের বাংলাদেশের যে প্রথম পতাকা, মানচিত্র খচিত যে পতাকা, সেটার যে ডিজাইনার বা যিনি এঁকেছিলেন শিবনারায়ণ দাস, তার চক্ষুদানের কথা শুনেছি। প্রয়াত বামপন্থী নেতা সম্প্রতি মারা গেছেন মিস্টার হায়দার আকবর খান রণ, আমাদের এই অনুষ্ঠানে বহুবার এসেছেন তিনি, তার চক্ষুদানের কথা শুনেছি। বহু জনের কিডনি দানের কথা আমরা শুনি এবং এই সংক্রান্ত জটিলতার খবরাখবর পাই। আজকেই কাকতালীয়ভাবে ভারত থেকে একজন ভারতীয় অধ্যাপক, বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন তিনি আমাকে একটি টেক্সট পাঠিয়েছেন এবং টেক্সটের সঙ্গে এটি ইন্ডিয়ান পত্রিকার ছবি পাঠিয়েছেন হিন্দিতে। আমি হিন্দি পড়তে পারি না, কাজেই সেটি বলতে পারবো, কিন্তু তিনি টেক্সটে যা পাঠিয়েছেন সেটি আমি একটু আপনাদের পড়ে শোনাতে চাই। কিডনি ডোনার racket has been uncovered in Jaipur, India. Large number of poor Bangladeshis have been made to donate their kidneys, which have been transplanted to the patients in Jaipur. The kidney donors were paid very little amount. The largest amount was taken by intermediaries. The kidney donor racket is composed of both Indians and Bangladeshis with active involvement of officials and hospital authorities. Nearly 1,200 kidneys have been transplanted on the basis of fraudulent no objection certificates. It has been widely reported in Indian media and some doctors and other staff have been arrested so far. তারপরে তিনি আমাকে লিখছেন যে I don't know this inhuman criminal act has been taken up by media in Bangladesh. বাংলাদেশের মিডিয়া আসলে, আমি তাকে উত্তর দিইনি, বাট খুব বেশি এটি নিয়ে লেখালেখি হয়েছে বা ইনভেস্টিগেটিভ কোনো রিপোর্ট হয়েছে এটি আমরা শুনিনি। তবে ভারতে কিডনি নিয়ে বেচাকেনা ব্যবসা সেটা যে প্রচুর হয় সেটি আমরা ভারতীয় বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখেছি। এবং বাংলাদেশিরা অর্থের প্রয়োজনে যে নিজের কিডনি ভারতে গিয়ে বিক্রি করছে এবং এর জন্য একটা ভারতীয় এবং বাংলাদেশি চক্র কাজ করছে, সেটি এখানে উল্লেখ করা হয়েছে এবং এর জন্য কিছু চিকিৎসক বা এই দালালরা গ্রেফতার হয়েছে। এটিও একটি বড় সমস্যা। এবং বাংলাদেশেও আপনি জানেন যে অনেকে কিডনি দিতে চান, অনেকে সেটা বিক্রি করেন। এইসব নানা জটিলতা আছে এবং সেগুলো নিয়ে নানা প্রশ্ন আছে। সব মিলিয়ে আমরা আলোচনাটা করতে চাই। আলোচনা করবার জন্য আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন স্টুডিওতে। আমার বায় বসা আছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের চেয়ারম্যান এবং বাংলাদেশের ল্যাপ্রোস্কোপিক সার্জারির পায়োনিয়ার। ইতিমধ্যে তিনি একটি বয়স্কদের, এটা ঠিক পুনর্বাসন বা রিটায়ারমেন্ট হোম তৈরি করবার কাজ করছেন, সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আধুনিক মানের, সেটিরও তিনি চেয়ারম্যান, প্রফেসর ডক্টর সর্দারে নাইম। এবং আমার ডানে রয়েছেন সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি। আমরা সন্ধানীর নাম প্রায় আমাদের টেলিভিশন পর্দার সামনে যারা আছেন অনেকেরই ছোটোবেলা থেকেই শোনা, আসলে অন্তত আমি তো ছোটোবেলা থেকেই শুনছি। সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি এবং সন্ধানী আন্তর্জাতিক চক্ষু ব্যাংকের সভাপতি অধ্যাপক মনিলাল আইচ লিটু। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। প্রফেসর লিটু, আপনাকে বিশেষভাবে স্বাগত, আপনি প্রথম এসেছেন তৃতীয় মাত্রায়। সো আমি জাস্ট আমার মতো করে ভূমিকাটা
যেহেতু এই বিষয়ে এক্সপার্ট এবং এই বিষয়ে নিবিড়ভাবে কাজ করছেন, আপনারাই বলবেন। আমি মাঝে মাঝে হয়তো একজন লেম্যান হিসেবে কোনো প্রশ্ন থাকলে আপনাদেরকে করবার চেষ্টা করব। প্রফেসর ডক্টর সরদার নাইম, আপনি শুরু করতে পারেন। ধন্যবাদ জিল্লুর। আবার আমরা তৃতীয় মাত্রায় একত্রিত হয়েছি একটি খুব ইম্পর্ট্যান্ট স্বাস্থ্য বিষয়ক ব্যাপার নিয়ে। তো ট্রান্সপ্লান্ট কিন্তু মেডিকেল সায়েন্সে একটি খুবই ইম্পর্ট্যান্ট সংযোজন। খুব বেশি দিন যাবত নয়, আপনারা জানেন যে বডির বিভিন্ন অর্গান এবং এই যে আমরা ব্লাড সন্ধানী কথা বললেন, সন্ধানীর কথা লিটুর কাছ থেকে আমরা আরও শুনবো। ধন্যবাদ লিটুকে, ওয়েলকাম লিটুকে আজকে এই তৃতীয় মাত্রায়। ওকে আমার সাথে পেয়ে আমরা একই মেডিকেল কলেজের, লিটু K40 এবং আমি K36, আমার 4 বছরের জুনিয়র। তো লিটু একজন ENT বিশেষজ্ঞ, আমি যে জেনারেল সার্জন এবং ল্যাপারোস্কোপিক সার্জন। তো এই যে সার্জারি পয়েন্ট অফ ভিউতে যদি বলি, যেমন ব্লাড ট্রান্সফিউশন যদি না আসতো তাহলে সার্জারি কিন্তু এত দূরে এগোতে পারতো না। এই যে ট্রান্সফিউশন, দেখুন স্যালাইনকে আমরা ইনফিউশন বলি, তাই না? একটা মেডিসিন ড্রাগকে আমরা ইনফিউজ করি, কিন্তু ব্লাডকে আমরা ট্রান্সফিউজ করি। তার মানে এই ট্রান্সপ্লান্ট যে কথাটা, সেখান থেকে কিন্তু এই ট্রান্সফিউশনটা এসছে। ব্লাড ইজ অলসো এ অর্গান, ব্লাড তো নিজেই কানেকটিভ টিস্যু আমাদের শরীরে। সুতরাং ব্লাড ট্রান্সফিউশন দিয়ে, এবং সেই ব্লাড ট্রান্সফিউশনের ইতিহাস কিন্তু সেই 1665 সালে রিচার্ড লওয়ার নামে একজন ডাক্তার তার এক কুকুর থেকে আরেক কুকুরকে বাঁচিয়ে রেখেছিলেন তার ব্লাড ডোনেশন করে বা ব্লাড দিয়ে। তো সেইভাবেই যখন যেটা আস্তে আস্তে যখন এটা হিউম্যানের মধ্যে এসছে এবং ব্লাড ট্রান্সফিউশনের সাথে সাথে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ট্রান্সপ্লান্ট করার ব্যাপারটা এগিয়ে এসছে। এবং এটা খুব বেশি দিন যাবত না, যেমন ফার্স্ট কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছিল 1954-এ এবং আপনার 60-র দশকে মানে ওয়ার্ল্ডে সারা পৃথিবীতেই, হ্যাঁ সারা পৃথিবীতেই 1954-এ প্রথম কিডনি ট্রান্সপ্লান্ট হলো। এবং লিভার, হার্ট, প্যানক্রিয়াসগুলো সব অ্যারাউন্ড 1960s-এর লেট 60s-এ শুরু হলো। লাং ট্রান্সপ্লান্ট এবং ইন্টেস্টাইন ট্রান্সপ্লান্ট কিন্তু সম্ভব। সো কি করা যায় আপনি বলছেন? এক্স্যাক্টলি, আমরা যদি খুব বলি, কমনলি বলি, চোখ তো বটেই, ব্লাড, চোখ থেকে শুরু করে কিডনি, হার্ট, লাংস, তারপর আপনার লিভার, এমনকি ইন্টেস্টাইন পর্যন্ত, এবং অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু ট্রান্সপ্লান্ট করা সম্ভব, প্রতিস্থাপন করা সম্ভব। তো এই যে ব্যাপারগুলো, এটা কিন্তু সার্জারির একটি ভীষণ বলবো অ্যাডভান্স ডেভেলপমেন্ট। আমরা যখন থেকে ভেসেলকে যখন থেকে আমরা ইউনাইট করা শিখলাম, ভাস্কুলার অ্যানাস্টোমোসিস যখন শিখলাম, তখন থেকে কিন্তু এই ধরনের অর্গানগুলোকে ট্রান্সপ্লান্ট করার টেকনোলজিও আমরা ডেভেলপ করলাম। অফকোর্স ট্রান্সপ্লান্ট খুব ইজি না ব্যাপারটা, যেমন একজনের শরীর থেকে আরেকজনের শরীরে একটি অর্গান আনার আগে, প্রতিস্থাপন করার আগে তার টিস্যু ম্যাচিং থেকে শুরু করে তার ইমিউনোলজিক্যাল আরও অনেক কিছুই, ইটস এ টিম ওয়ার্ক, টোটাল টিম ওয়ার্ক। কিন্তু সার্জিক্যাল যে ইন্টারভেনশনটা বা সার্জিক্যাল যে ওয়ার্কটা করতে হয়, এই ঘন্টার পর ঘন্টা যে সার্জারি করে, মাইক্রো ভাস্কুলার সার্জারি থেকে শুরু করে অনেক কিছুই এটাতে ইনভলভ হয়। তো এই ট্রান্সপ্লান্ট সার্জারির মাধ্যমে কিন্তু আমরা একটি বিরাট জনগোষ্ঠীকে ভীষণভাবে সাপোর্ট করতে পারি। সার্জারির কিন্তু এটা একটা ফাইনেস্ট ব্রাঞ্চ। আমাদের দেশে ট্রান্সপ্লান্ট সার্জারি কিন্তু হচ্ছে। আমাদের সম্ভবত প্রথম কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছিল 80-র দশকে, 80s, এবং তখন বঙ্গবন্ধুতে কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছিল। এবং এখন পর্যন্ত আমি যতটুকু জেনেছি প্রায় 2000-এর উপরে কিডনি ট্রান্সপ্লান্ট সাকসেসফুলি হয়েছে। আপনি যে তখন কি আইন সিদ্ধ ছিল বাংলাদেশে, এবং সেই যে 99 সালের আইন এটা পরে হয়েছে, কিন্তু ট্রান্সপ্লান্ট করা সম্ভব। কারণ কিডনি ট্রান্সপ্লান্ট করতে গেলে যেটা হয়, আপনার ট্রান্সপ্লান্ট দু রকমের হয়। ধরুন লিভিং ডোনারও তার কিডনি দিতে পারে, পার্ট অফ লিভার দিতে পারে। কারণ একজন লিভিং পারসন যখন ডোনেট করবে, সে তার নিজের বেঁচে থাকার একটা উপায় থাকার পরেই না সে ডোনেট করতে পারে। দুটো কিডনি যখন একটি ডোনেট করা হয়, আরেকটি যেহেতু তার পুরোপুরি শরীরের কাজ করতে পারে, তখনই সে একটি কিডনি ডোনেট করতে পারে। আমাদের শরীরের বিভিন্ন রোগের কারণে আমরা কিন্তু কোনো কোনো অর্গানকে স্যাক্রিফাইস করতে পারি, ফেলে দিতে পারি। যেমন ধরুন গল ব্লাডার বা অ্যাপেন্ডিক্স বা প্রোস্টেট, এ ধরনের অর্গানগুলোকে একটা, বা ইউটেরাস, ওভারিস, এই অর্গানগুলোকে ছাড়াও মানুষ বেঁচে থাকতে পারে। এই অর্গানগুলো যখন আপনি বিভিন্নভাবে ডিজিজ হয়ে যায়, ইনফেকশন কারণে হোক, ক্যান্সারের কারণে হোক, ইন্টেস্টাইনের যখন একটা ক্যান্সার হয়,
তখন তার পার্ট আমরা ফেলে দিতে পারি। কিন্তু দেয়ার আর সাম অর্গানস যেগুলো আমরা শরীর থেকে ফেলে দিয়ে মানুষকে বাঁচাতে পারি না, লাইক হার্ট, লাইক লাংস, ফুসফুস, লিভার, কিডনি। দুটো কিডনির একটা কিডনি হলেও থাকতে হবে। সুতরাং এই ব্যাপারগুলো যখন আসে তখন আমরা লিভিং ডোনার থেকে কিছু কিছু ডোনার রিসিভ করতে পারি রেসিপিয়েন্ট হিসেবে, আর কোনো কোনো অর্গ্যান দরকার হয় শুধুমাত্র ক্যাডাভারিক ইয়ে থেকে, মানে একজন যখন ব্রেইন ডেড হয়ে যান কিন্তু তার ভাস্কুলার সাপ্লাই ইনট্যাক্ট ছিল এবং তখনও তার টিস্যু অ্যালাইভ ছিল, তখন কিন্তু একটি অর্গ্যানকে আরেকজনের শরীরে প্রতিস্থাপন করার জন্য তার মৃত ব্যক্তির শরীর থেকে নেওয়া সম্ভব। আপনারা জানেন যে মানুষ নিজের শরীরের মধ্যেই এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু স্কিনও লাগানো হয়। লিটোরা খুব ভালো জানে, সেটাকে আমরা অটোগ্রাফ বলি, যে একই জনেরই কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা প্রতিস্থাপন করতে পারি। ঠিক আরেকজনের কাছ থেকে লিভিং একজনের কাছ থেকে প্রতিস্থাপন করতে পারি এবং ডেড পার্সনের কাছ থেকেও প্রতিস্থাপন করতে পারি। তো এই ব্যাপারগুলো যখন সার্জারির ডেভেলপমেন্টের সাথে সাথে যখন এগিয়ে আসলো, তখনই কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে আপনার কতগুলো আইন তৈরি করতে হলো। এই যে আপনি যে কথাটা বললেন যে আমাদের দেশেও 1999 সালের যে মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন আইন, এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার হয়ে দাঁড়ালো। আপনার নিউজ থেকে আমরা এটা শুনলাম যে যখন অঙ্গ প্রত্যঙ্গ যখন প্রতিস্থাপন করা সম্ভব, তার মানে তখন অঙ্গ প্রত্যঙ্গ বেচাকেনারও একটা ব্যাপার চলে আসে। একটি গরিব মানুষ যদি মনে করে আমার একটি কিডনি বিক্রি করে, যদি আমরা তো হরহামেশাই সিনেমাতে এবং মুভিজে এবং কাহিনীতে গল্প কাব্যে আমরা দেখতে পাই যে মানুষের শরীরের অংশ দিয়ে, যেমন চোখ দান করা, কিডনি দান করা, এটা অহরহই আমরা দেখতে পাই। এবং সেটা যখন সম্ভব হয় তখন এটা বিক্রির প্রশ্নও আসে এবং এটা দিয়ে ব্যবসার প্রশ্নও আসে। আপনি দেখলেন যে মানুষ কিডনি দিচ্ছে তার জীবনের ঝুঁকি নিয়ে, কারণ এটাও একটা সার্জারি, তার ওই কিডনি ডোনেশনের জন্য যে কিডনিটা সে দিবে, এটা নেওয়ার সময় কিন্তু সে ওই সার্জারির কারণে মারা যেতে পারে, আরেকটা কিডনি তার ফেল করতে পারে, কত কিছুই হতে পারে। সার্জারি ইজ এ ভেরি আনপ্রেডিক্টেবল থিং সামটাইম। তাকে অজ্ঞান করেই তো করতে হবে, তার জ্ঞানও না ফিরতে পারে। কিন্তু তার যে কিডনি বিক্রি করে যেই টাকা সে পাচ্ছে, তার চেয়ে বেশি টাকা পাচ্ছে হলো মিডলম্যান। সুতরাং এটা নিয়ে ব্যবসাও হচ্ছে। এই কারণেই কিন্তু এ ধরনের আইনগুলোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এবং সময় মতোই আমরা এই আইনগুলো এদেশেও নেওয়া হয়েছে এবং সেই আইনেরই সংশোধন করে 2018 সালে আবার সংশোধিত আইন করা হয়েছে। আইনের নানা দিক নিয়ে এবং সার্জারির নানা দিক নিয়ে আমি একটু আপনার কাছ থেকে আবার শুনতে চাইব, প্রফেসর আমিনুল্লাহ এর কাছে শুনতে চাইব। তো আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে আমরা আসলে এই যে অঙ্গদানের প্রসঙ্গটা প্রথম জানি মূলত চক্ষুদানের ইস্যু নিয়ে এবং সন্ধানী এই বিষয়ে প্রচুর কাজ করেছে, বেশ পপুলারও। সো আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি বিষয়টাকে কিভাবে দেখেন এবং আসলে যতটা আলোচনা আমরা করছি, যতটা দান করা হচ্ছে, ততটা শেষ পর্যন্ত হচ্ছে কিনা। আমি যদি চোখের কথাই বলি যে কি পরিমাণ মানুষ প্রতি বছর চক্ষু দান করেন, কি পরিমাণ চক্ষু আসলে শেষ পর্যন্ত আরেক জায়গায় আরেকজনের শরীরে প্রতিস্থাপন করা হয় এবং কেন হয় না, সেই জিনিসগুলো একটু শুনতে চাই। সামগ্রিকভাবে ওভারঅল বিষয় নিয়ে আপনি বলতে পারেন। ধন্যবাদ। আসলে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আই এম ফিলিং অনার্ড রিয়েলি। তো এখানে মূল সমস্যাটা হচ্ছে যে আমরা এটা শুরু করেছি 1984-তে আমাদের বাংলাদেশে, 84-র 25 নভেম্বর ঢাকা মেডিকেল কলেজে সন্ধানী চক্ষুদান সমিতি। সন্ধানী শুরু হয়েছে 1977 সালের 5ই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের করাইতলা, যেটা অর্থাৎ শহীদ মিনার উল্টা দেখবেন একটা করাই গাছ এখনও আছে, গাছটা সমাজবিজ্ঞান অনুষদের সামনে। ওইখানে 5-6 জন সন্ধানীয়ান তৎকালীন ঢাকা মেডিকেল কলেজের 2য় বর্ষের ছাত্র, তারা মিলে সন্ধানীর জন্ম দেন। এবং এরপরে আপনার 78 সালের 2রা নভেম্বর প্রথম ব্লাড ডোনেশন প্রোগ্রাম করি আমরা 29 জন, সেটা করা হয় ঢাকা মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে। এবং এরপরেই নেক্সট প্রোগ্রাম করে ঢাকা ইউনিভার্সিটির কলা অনুষদ, তারা 25 জন ব্লাড দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। সো এরপরে সন্ধানের এই ব্লাড ডোনেশন মুভমেন্ট যেটা, সেটাতে 83 সালে মাননীয় প্রধানমন্ত্রী নিজে রক্ত দেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি রক্ত দেন। উনি পরপর 3বার রক্ত দিয়েছেন। 87-তে একবার দিয়েছেন, 91-তে একবার দিয়েছেন, কৃষক লীগের প্রোগ্রামে একটা, আরেকটা ছাত্রলীগের প্রোগ্রাম। এবং উনি কিন্তু আমাদের একটা জায়গা দেন 97-এ নীলক্ষেতে, যে ভবনে আমরা সন্ধানী রান করছি, হাসপাতাল তৈরি করছি।
এখন ব্লাড ডোনেশনের বিষয়ে এটা আসলে সলভ হয়ে গেছে মোরাললেস, মানুষের যে ভীতিটা ছিল সেটা চলে গেছে। 97-এ সেভ ব্লাড ট্রান্সফিউশন আদলে এটা বাংলাদেশে উনি এটাকে আরও বেশি প্রসারিত করেন, যেহেতু উনি নিজে রক্ত দিচ্ছেন। কিন্তু আয়ের বিষয়ে 84 সাল থেকে আমরা এই পর্যন্ত আমাদের যেটা সাকসেস, যে ডক্টর আলিমাল রাজি চোখ দিয়েছেন, আপনার সালেহা খাতুন একজন কমিউনিস্ট নেত্রী, বামপন্থী নেত্রী, উনি চোখ দিয়েছেন, জনকণ্ঠের সাংবাদিক হারুনুর রশিদ, আপনার শিবনারায়ণ দাস, পতাকা রূপকার, এবং হায়দার আকবর খান রণ, এদের কিন্তু টোটাল যে প্রোগ্রেসটা এই এত বছরেও 84 সাল থেকে এই পর্যন্ত আমরা টোটাল চক্ষুদানের অঙ্গীকার পেয়েছি মাত্র 45,000 অনলি। আবার আমরা চোখ কালেক্ট করতে পেরেছি 4100-র মতো। তার মধ্যে আবার এগুলোকে কালেকশনের পরে আপনার প্রসেসিং করতে হয় যে এটা উপযোগী কিনা টু ফিট টু অ্যানাদার পারসন, এটা মাত্র করতে পেরেছি 3510 জন। লাস্ট হায়দার আকবর খান রণর চোখ 2 জনকে লাগানো হয়েছে এটা নিয়ে। এবং বাংলাদেশে একমাত্র ইন্টারন্যাশনালি অ্যাক্রেডিটেড আই ব্যাংক হচ্ছে আমরা সন্ধানী। এছাড়া কিন্তু যতগুলো আই ইনস্টিটিউট দেখেন কারোরই আপনার ইন্টারন্যাশনাল অ্যাক্রেডিটেশন নাই, ফলে তারা কিন্তু চোখ লাগাতে পারেন না। বাংলাদেশে হায়দ্রাবাদের হিসাব যদি ধরি, আমাদের দেশে কোনো স্টাডিও নাই, দুঃখজনক যে গভর্নমেন্টের কোনো স্টাডিও নাই যে কত লোককে চোখ প্রতিস্থাপন করলে, অর্থাৎ কর্নিয়া লাগাইলে প্রতিস্থাপন করা সম্ভব। আমরা একটা আনুমানিক ধরে নেই 5 লক্ষ। এবং আপনি এই মুভমেন্টটা যদি দেখেন তাহলে শ্রীলঙ্কাতে প্রথম শুরু হয় 1954-তে, হাডসন ডি সিলভা এবং আমার ওয়াইফ মাদাম ইরাঙ্গানি সিলভা, তারা এটা শুরু করেন। তাদের চোখই কিন্তু বাংলাদেশে ইম্পোর্ট হইতো, এখন ইম্পোর্ট হয় বাংলাদেশে। আমরা যদি শুধু চোখ লাগাই তা না, তাদেরও স্ট্যান্ডার্ড চোখ আসে এবং এখন আসে নেপাল থেকে। তারা কিন্তু মানে অন্যের চোখ আসে, জি জি, অর্থাৎ তারা যে কালেকশন করেন সেখান থেকে বাংলাদেশে সেল করেন বা সামান্য নামমাত্র মূল্যে আর কি পাঠান আর কি। এবং ইরান একটা মুসলিম দেশ হওয়া সত্ত্বেও 14,000 চোখ কালেকশন হয়েছে গত বছর, লাস্ট ইয়ারে। সো আমাদের দেশে বহুমাত্রিক, এর আগে 73-তে আমাদের দেশে কিন্তু লায়ন্স প্রফেসর মুস্তাফিজুর রহমান এবং আহমেদ শরীফ স্যার, ওনারা ঢাকা মেডিকেল কলেজের আউটডোরে একটা আই ব্যাংক তৈরি করছিলেন, কিন্তু সাস্টেইন করতে পারেন নাই। আমরা এটাকে সাস্টেইন করতে পেরেছি উইথ মেনি অডস, অনেক কিছু বাধাবিঘ্ন পেরিয়ে। কিন্তু আমরা এই মুভমেন্টটাকে কোনো গতি দিতে পারছি না। যদিও আমাদের পরপর 2 জন রাষ্ট্রপতি, জিল্লুর রহমান স্যার এবং আব্দুল হামিদ স্যার, ওনারা কিন্তু চক্ষুদান অঙ্গীকার করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, বি চৌধুরী স্যার করেছিলেন, ডক্টর দীপু মনি সহ অনেকেই, অনেক বিগ ম্যানরা এটা করেছেন। কিন্তু কার্যত আমরা আমাদের যে অপারগতাটা সেটা আমরা স্বীকার করছি যে আমরা কাউন্সিলিং করে বা অন্যভাবেও চোখের যে বাড়ানো যেটা আমাদের দরকার ছিল সেটা আমরা পারি নাই, আমরা পারতেছি না। সো এটাকে একটা টোটাল সোশ্যাল সমস্যাগুলো কোথায় একটু সমস্যাটা হচ্ছে যে এটাকে যদি আপনি পাবলিক লেভেলে অ্যাকসেপ্টেবলি সোশ্যাল লেভেলে আপনি এটা পৌঁছাতে না পারেন, যেটা শ্রীলঙ্কা পারছে, যেটা নেপাল পারছে, যেটা আমরা পারতেছি না, এটা যারা ধর্মীয়ভাবে কিন্তু এর কোনো বাধা নাই। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় যে তারা ফতোয়া দেন, এবং তারপরে মক্কা ভিত্তিক ইসলামিক ফিকে একাডেমি যেটা আছে, তারা কিন্তু বলেছেন এতে কোনো সমস্যা নেই। ইসলামিক ফাউন্ডেশন থেকেও আমরা একটা মানুষের জীবন বাঁচানো, যে কোনো মানুষকে সুস্থ রাখা, এবং আমরা কর্নিয়া কালেকশন করি কিন্তু সামান্য একটু। এখন যে মডার্ন টেকনিক ট্রিফাইন দিয়ে শুধু একটু চোখের সামনে, পুরা চোখ কিন্তু উঠানো হয় না। আগে এক সময় পুরা চোখ আমরা উঠাইতাম, কিন্তু এখন কিন্তু পুরা চোখ উঠানো হয় না বহুত দিন ধরেই। মেশিনের সাহায্যে শুধু সামান্য একটু অংশ, পেঁয়াজের খোসার মতো একটু অংশ উপর থেকে উঠায় নিয়ে আসা হয়, এবং ওটাকে এমনভাবে রিপ্লেস করে দেওয়া হয় স্বাভাবিক চোখের মতোই মনে হয়। মানে কিন্তু তারপরেও একটা সামাজিক এবং একটা ন্যাশনাল অপটিক্স হিসেবে না নিলে এই স্বাস্থ্যের জন্য যে এত 5 লক্ষ ব্লাইন্ডকে আমাদের মূল ধারায়, কাজের ধারায় ফিরে আনতে হলে, পৃথিবীর রূপ রং আলো দেখাইতে হলে আমাদের যে এই মুভমেন্টটা এগিয়ে আসতে হবে, সেই জায়গাটায় আমরা পৌঁছাতে পারি নাই। এবং এইটা কারণ যেটা আপনি জিজ্ঞেস করেছেন, সেটা যদি আমি এক কথায় উত্তর দেই, তাইলে এখানে কিছু আমাদেরকে কাদেরকে সম্পৃক্ত করতে হবে সেই কথাটা আমি বলতে পারি। আমি মনে করি যে রাজনীতিবিদ যারা আছেন, দে শুড টুক দ্য সোশ্যাল মুভমেন্টের রেসপন্সিবিলিটি তাদের নেওয়া উচিত। ব্লাড ডোনেশনের যেমন তারা নিয়েছেন,
হ্যাঁ, সেখানে ছাত্রলীগ ছাত্রলীগ সবাই কিন্তু রক্ত দিতেন, আমাদের প্রোগ্রাম করে করে রক্ত দিতেন, বড় বড় প্রোগ্রাম আমরা পাইতাম। বিশেষ করে তাদের কিন্তু প্রতিষ্ঠাবার্ষিকীতে চক্ষুদানের বিষয়ে এটা আমরা পাচ্ছি না, যে এরকম ভাবে যে রাজনৈতিক দলগুলো আগে আসলেন তাদেরকে প্রথম আগে আসতে হবে। কারণ রাজনীতি বর্তমানে, আই লাইক টু মেক এ কমেন্ট, স্মল কমেন্ট ইফ ইউ পারমিট, সেটা হলো এখন হলো অর্থনৈতিক রাজনীতি, এখন হলো সামাজিক রাজনীতি, এখন ওয়েলফেয়ার রাজনীতি। নো পলিটিক্স ইন দ্য কনফ্রন্টেশনাল ভিউ, আমার যেটা মনে হয় সেটাই হওয়া উচিত। এবং এই সামাজিক জায়গাটাতে যদি আপনি ধর্মীয় যারা আছেন তারাও কিন্তু আপনার মাঝে মাঝে ফতোয়া দেন যে না এটা কোনো অসুবিধা নাই, এটা সেটা, কিন্তু বেস লেভেলে যারা ইমামরা যারা আছেন, যারা পাবলিকরে অ্যাকচুয়ালি প্রতিদিন সম্পৃক্ত করেন তাদের কথার সাথে, অনুভূতির সাথে, সেই জায়গাগুলোতে আমাদেরকে স্ট্যান্ড করতে হবে, স্পেশালি পলিটিশিয়ানস, কারণ দে ডিক্টেটস অল দ্য গ্যামেটস অফ দ্য আওয়ার পাবলিক লাইফ। জি, আমি আসছি আবার আপনার কাছে, প্রফেসর সরদার নাইমি। একটি হচ্ছে যে সার্জারি নিয়ে আপনি কথা বলছিলেন, এবং সার্জারির কমপ্লিকেশনস বা বাংলাদেশে যদি করতে চায় কেউ, কোন কোন ক্ষেত্রে সুযোগ সুবিধাগুলো আছে একটু আমাদেরকে বলতে পারেন। আরেকটা, আপনি অনুষ্ঠান শুরুর আগে বলছিলেন যে জাপানের একটা এক্সপেরিয়েন্স আপনি বলছিলেন, এবং বাংলাদেশে তো এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো রোগী হসপিটালে মারা গেলেও পুরো আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ঝাঁপিয়ে পড়ে ওই হসপিটালের উপরে, যে তারা দায়ী। সো এটা যেহেতু অত্যন্ত একটা ঝুঁকিপূর্ণ বা সেন্সিটিভ ইস্যু বা প্রসঙ্গ, সেটা আসলে কিভাবে হ্যান্ডেল করে? আপনি জাপানের প্রসঙ্গটা তো উদাহরণ দিয়ে। নিশ্চিত। তো জাপানে যে প্রসঙ্গটা বলছিলাম সেটা হলো এই যে ব্রেইন ডেড, আমরা ব্রেইন ডেড কথাটা সবসময় বলি, মানে এটা আরেকটা আলোচনার বিষয় আপনারা দুজনেই কন্ট্রিবিউট। একজন মানুষ মারা গেলে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো কতক্ষণ থাকে, রাইট? যেমন চোখের ব্যাপারে সম্ভবত 6 ঘন্টা, তাই না? অন্যান্য অর্গান 6 ঘন্টার মধ্যে, 6 ঘন্টার মধ্যেই চোখকে নিতে হয়। নিয়ে গিয়ে সেটাকে আপনারা কতদিন? সেটাকে আমরা প্রিজারভেটিভ দিয়ে, আপনার ওটা মেশিন আছে, সেই মেশিনের নিচে দিয়ে আমরা দেখি যে ভায়াবল কিনা, এবং কয়েকটা ডিজিজ টেস্ট করি। ওকে, কারণ ওই ব্যক্তি যদি ডিজিজটা থেকে থাকে আমরা প্রায় জানি না, টেস্ট করার পরে যদি এটা সুইটেবল হয় দেন আমরা সেটা কতদিন পর্যন্ত প্রিজার্ভ করতে পারি? সেটা অনেক দিন পর্যন্ত প্রিজার্ভ করা যায়। যেমন আমি তো আপনাকে বললাম যে নেপাল থেকে আসে, বিভিন্ন দেশ থেকে, তারপরে ধরে নিয়ে একটা আনুমানিক প্রিজারভেটিভ দিয়ে আপনি কয়েকদিন পর্যন্ত প্রিজার্ভ করতে পারেন। আপনি বলছিলেন, যেটা বলছিলাম যে সারা পৃথিবীতেই যখন ব্রেইন ডেড পেশেন্টের কাছ থেকে অর্গান নেওয়া হয়, সেগুলো ট্রান্সপ্লান্ট। ব্রেইন ডেড বলতে কি বোঝানো হয় সেটাকে ডিফাইন করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ব্রেইন ডেড বলতে আসলে কি আমরা এখন যেমন আপনারা জানেন আইসিইউর যুগে আমরা আর্টিফিশিয়ালি বাঁচিয়ে রাখার কথাটা কিন্তু কমন, আমি যেহেতু এটি কমন ফোরামে কথা বলছি, সাধারণ মানুষের জন্য কথা বলছি, সেই জন্যই কথাটা এভাবে বলি যে আমরা জানি যে আইসিইউতে আমরা কিন্তু এখন নিজেরাই দেখি যে আমাদের আত্মীয় স্বজনদেরকে কতক্ষণ পর্যন্ত লাইফ সাপোর্টে রাখবো। ডিসিশনটা আসছে ফ্যামিলি থেকে যে আমরা লাইফ সাপোর্টে রাখবো কিনা। ইন মোস্ট অফ দ্য কেসেস ততক্ষণ পর্যন্ত ব্রেইনটা অ্যাক্টিভ নাকি? এখন ব্রেইন অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভের প্রশ্ন না, ব্রেইন যখন ডেড হয়ে যায় তখন আওয়ার আর্টিফিশিয়ালি আমাদের হার্ট এবং লাংকে অ্যাক্টিভ রেখে আমরা আরো বাঁচিয়ে রাখতে পারি। কিন্তু আমরা যখন দেখি যে ব্রেইন আর সম্ভবত নিজে টেক ওভার করতে পারবে না, কারণ আমাদের অ্যাট দ্য এন্ড অফ দ্য ব্রেইন টেকস কেয়ার অফ দ্য হোল বডি। আমাদের যে কার্ডিয়াক সিস্টেম, আমাদের যে লাং সিস্টেম, কিডনি সিস্টেম, লিভার সিস্টেম, সবগুলোতে ইভেনচুয়ালি নিউরোলজিক্যাল কন্ট্রোল দিয়েই যখন সেটা কন্ট্রোলড হয়, যখন নিউরোলজি একেবারে ডেড হয়ে যায় তখন আর ইভেনচুয়ালি আমরা এদেরকে আর বাঁচিয়ে রাখতে পারি। যেমন আর্টিফিশিয়াল হার্টও তো আছে, আর্টিফিশিয়াল লিভারও তো আছে, আর্টিফিশিয়াল কিডনিও তো আছে। যেমন এই যে আমাদের যে বলি যে ডায়ালাইসিস তো ইস ভার্চুয়ালি এটা একটা আর্টিফিশিয়াল কিডনি, কারণ আপনার শরীরে কিডনি যেই কাজটা করছে ডায়ালাইসিস দিয়ে আপনি সেই কাজটা করে ফেলছেন। সুতরাং আপনার কিডনি সম্পূর্ণ অকেজ হয়ে যাওয়ার পরেও সপ্তাহে 2 দিন বা 3 দিন আপনি ডায়ালাইসিস করে বছরের পর বছর বেঁচে থাকতে পারেন। আমি একটু সাপ্লিমেন্ট করবো, রাইট স্যার? এটা হচ্ছে সোমাটিক ডেথ। আমার মনে হয় আপনি যেটা জানতে চাচ্ছেন, এটা হলো একটা মানুষ মারা গেল, তার কতক্ষণ পর পর্যন্ত আমরা একটা অর্গান নিতে পারি। এর মধ্যে হার্ট নিতে পারি আমরা উইদিন 15 মিনিটস নিতে হবে। 15 মিনিটস। আর আপনি কিডনি নিতে পারবেন। এটা কি একটু ডিফিকাল্ট না? আমি এক্সপ্লেইন করছি কেন এটা সম্ভব। আপনার কিডনি নিতে হবে উইদিন 30 মিনিটস, নাহলে এটা মারা যাবে। মানে ওটা যখন ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যায়, এখন ব্রেন ডেথ, কিন্তু ব্লাড সাপ্লাই ইনট্যাক্ট থাকছে। এই যে আইন যেটা 99 এর পরে যেটা 2018-তে রেটিফাই হয়েছে, 2005-এও এটা চেষ্টা করা হয়েছিল এটা করার।
এবং এর আগে 75 বঙ্গবন্ধুও কিছুটা সূচনা করছিলেন এই মে মাসে, এই লয়ের কপিও আছে আমার কাছে। তো এটা হচ্ছে যে আপনি ব্রেন ডেথ, হু ক্যান ডিক্লেয়ার ব্রেন ডেথ, হোয়াট ইজ দ্য ব্রেন ডেথ, সেই ব্যাপারটা আসার আগে আমি জাস্ট এইখানে যদি আমাদের অ্যাক্টের কথাটাই বলি, আমাদের অ্যাক্টে কিন্তু কথা বলা আছে যে রিমুভাল অফ অর্গান ফ্রম এ ব্রেন ডেড ডোনার্স। আন্ডার দ্য অ্যাক্ট দ্য টার্ম ডিজিজ বা ডিজিজ মিনস মরে যাওয়া refers to a human body with a heartbeat that has been declared brain dead by an authorized specialist physician or a team of physicians and whose organs have been operated by life support for the purpose of transplantation into another human body. Section 2:3 তার মানে কি, আমরা ব্রেন ডেড হয়ে যাওয়ার পরেও কিন্তু তার অর্গানগুলোকে বাঁচিয়ে রাখা হয়েছে বাই এক্সট্রা সাপোর্ট, যেটা আপনার লাং অ্যান্ড আইসিইউতে যেটা আমরা বলি সাপোর্ট দিয়ে। হ্যাঁ, তুমি যেটা বলছিলে, যদি সাপোর্ট থাকে তাহলে অনেকক্ষণই এটা নেওয়া যাবে, কারণ তখন তো আপনি তাকে অক্সিজেন থেকে শুরু করে সবকিছু সাপ্লাই দিচ্ছেন, তাকে বাঁচিয়ে রাখা হচ্ছে তার অর্গানগুলোকে। যদি ডাইরেক্ট তখন কি ব্লাডটাও হয়? হ্যাঁ, ব্লাড ট্রান্সফিউশন, ব্লাড তো চলতে থাকে, কারণ আমাদের কিছু আছে, কিছু আন্ডার মেডিসিন আছে যেসব দিয়ে আমরা এটাকে হার্টকে আমরা বিট করার আপনি যতক্ষণ আপনি হার্টকে সক্রিয় রাখবেন ততক্ষণ ব্লাড সার্কুলেশন, ব্লাড তো পাম্প করে হার্টে রিসিভ করে এবং ওটাকে থ্রো করে। সো আমি যেটা বলছিলাম, আমি আসলে যে জায়গাটা আসতে চাচ্ছি, যে প্রশ্নটা ছিল যে কতক্ষণ, যে আমি বললাম যে আপনি বললেন যে ওটা হচ্ছে আমি তো বললাম যে সোমাটিক ডেথ, ব্রেন ডেথ, স্যার যেটা বললেন নাইম স্যার, যে এর মধ্যে আপনি ব্রেন ডেথ হওয়ার আপনার 30 মিনিটের মধ্যে কিডনি আপনাকে নিতে হবে যদি আপনি প্রতিস্থাপন করতে চান। এখানে একটা চ্যালেঞ্জ আমার কাছে মনে হয় যে ধরেন যেই রোগীটি হসপিটালে মারা গেল তার পক্ষে হয়তো এটা ইজি হবে, যে রোগীটি বাড়িতে মারা গেল তার জন্য বেশিরভাগ ক্ষেত্রে সম্ভব হবে না, তার কমিটমেন্ট থাকা সত্ত্বেও সম্ভব হচ্ছে না। হাসপাতালে যে রোগীটি মারা যাচ্ছে তার পক্ষেও ডিফিকাল্ট, কারণ এই যে আইন আছে, এই আইনের আওতায় বলা আছে যে একজন মেডিসিন স্পেশালিস্ট, একজন অ্যানেস্থেসিওলজিস্ট এবং থার্ড পিপল হু ইজ ফ্রম দ্যাট পার্টিকুলার সাবজেক্ট, সে আপনি যদি হার্ট নিতে চান তাহলে একজন কার্ডিওলজিস্ট, যদি আপনি কিডনি নিতে চান তাহলে নেফ্রোলজিস্ট, সো এবং নট বিলো দ্য র্যাঙ্ক অফ অ্যাসোসিয়েট প্রফেসর। সো ইটস নট ফিজিবল। আমি সেই বিষয়টা আলাপ করছি যে তাইলে আমাদের কি করতে হবে, উই হ্যাভ টু টেক দ্য সলিউশন। এবং এর অধীনে একটা আবার প্রতিটা হাসপাতালে একটা করে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজনকারী কমিটি থাকার কথা, এবং সেন্ট্রালি বঙ্গবন্ধুর ভিসিকে চিফ করে এবং আপনার মিনিস্ট্রির একজন জয়েন্ট সেক্রেটারি লেভেলের কর্মকর্তাকে মেম্বার সেক্রেটারি করে একটা কমিটি করে রাখার কথা, যে কমিটি অল থ্রু এভরিথিং সুপারভাইজ করবে। এটা একটা বড় ধরনের, আপনার আইনটা ঠিক আছে কিন্তু বড় ধরনের একটা আমলাতান্ত্রিক যেটা মেডিকেলি ফিট করে না। অনেক সময় ইউ ক্যান হ্যাভ এ বাটন হুইল নট ফিট ইউর কোট। এখন এখানেও কিন্তু একটা ব্যাপার আছে যে আমরা অর্গান নেওয়ার পরেও কিন্তু সেই অর্গানটাকে আবার প্রিজার্ভ করে ডোনার পর্যন্ত পৌঁছানোর জন্য যে আমাদের সার্জিক্যাল টিম যেভাবে রেডি হওয়া দরকার, সেটার ব্যাপারেও কিন্তু আমাদের আগে থেকেই প্রিপেয়ার থাকতে হবে। সেটা এবং প্রিজার্ভেশনের আবার ব্যবস্থাটা বাইরের পৃথিবীতে যেটা হয়, ইভেন হেলিকপ্টার চলে যেয়ে কতক্ষণের মধ্যে আসবে, ইন দ্য মিন টাইম দ্য পেশেন্ট ইজ রেডি টু রিসিভ। ড্রোন দিয়ে পাঠানো হয়, হ্যাঁ ড্রোন দিয়ে পাঠানো হয়। দ্য পেশেন্ট ইজ অলসো শুড বি রেডি টু রিসিভ দ্য অর্গান, কারণ এর অর্গানটাকে যে লম্বা সময় আপনি বাইরে রেখে দিবেন সেটা তো কিন্তু হয়তো কাজ হবে না। তো এখন যেই টিমের কথা হচ্ছিল, যেমন জাপানে যেই ঘটনাটা আপনি শুনতে পাচ্ছেন, ব্রেইন ডেড সবসময় একটা ম্যাটার অফ হিউজ ডিলেমা। এইটি যে যখন আমি জাপানে পড়াশোনা করতে গেলাম, আমি শুনলাম জাপানে কিন্তু জাপান ইজ ভেরি অ্যাডভান্স ইন মাইক্রোভাস্কুলার সার্জারি এবং দে ওয়ার টোটালি রেডি ফর ট্রান্সপ্লান্টেশন। কিন্তু আর্লি 80s এমন একটা ঘটনা ঘটলো, একটা হার্ট ট্রান্সপ্লান্ট, একজন বিখ্যাত হার্ট সার্জন, হি ওয়ান্টেড টু বি দ্য ফার্স্ট পার্সন টু ট্রান্সপ্লান্ট এ হার্ট এবং হি ওয়াজ কেপেবল, কিন্তু ফর সাম রিজন যার কাছ থেকে হার্ট নেওয়া হয়েছিল ফ্যামিলি অ্যাগ্রিড, কিন্তু পরে হার্ট যেটা ট্রান্সপ্লান্ট করা হয়েছে ইভেনচুয়ালি ডিডন্ট ওয়ার্ক অ্যান্ড দ্য পেশেন্ট ডাইড। তারপরে একটা সু হলো, সেই সু হওয়ার কারণে সেই সার্জন লস্ট হিজ সু হলো এই জন্য যে ওটা ব্রেইন ডেড কি না, কারণ পরবর্তী ফ্যামিলিতে একজন সু করে বসলো যেটা ব্রেইন ডেড ছিল কিনা সেটা প্রমাণ হয়েছিল কিনা। দেখুন আপনি যে প্রশ্নটা করলেন, এটা কিন্তু ডাক্তাররাও জানে না যে কোন সময় একজনকে ব্রেইন ডেড করা হবে। এমন কাহিনী আমরা শুনেছি 20 বছর লাইফ সাপোর্টে থাকার পরে যখন ধরে নেওয়া হয়েছে দিস ব্রেইন উইল নট এভার ওয়ার্ক, সেই ব্রেনও কিন্তু
আবার কাজ করেছে এবং একেবারে নর্মাল মানুষ হিসেবে ফিরে এসেছে, এরকম কাহিনীও তো আছে। এবং সুতরাং দিজ আর 20 বছর আমি শুনতাম, আমি 6 বছর পর্যন্ত আমার জানা ছিল। তো 20 ইয়ার্স আই হ্যাভ সিন যে 20 ইয়ার্স পর্যন্ত আমি নিজে পড়েছি, 20 ইয়ার্স পরেও একজন ফিরে এসেছে। এখন মা বাবা ফ্যামিলি কোনো সময় কখনোই গিভ আপ করে না, তারা বছরের পর বছর রেখে দিয়ে চেষ্টা করে যেন রিভাইভ করে। ইয়াং একটা 21 ইয়ার্স ওল্ড একজন বয় আন্ডার কমাতে চলে যে 20 ইয়ার্স কমাতে থেকে অ্যাট দ্য এজ অফ 41 উনি ফিরে আসছেন, এরকম কাহিনীও যখন আছে, তখন এই ব্রেন ডেডের ডেফিনেশন কিন্তু আসলে ইজ ভেরি ডিফিকাল্ট ফর ইভেন ডক্টরস। তারপরেও তবে শুধু ব্রেন ডেড হলে তো হবে না, এই ট্রান্সপ্লান্ট যখন করবেন আপনি, বা ট্রান্সপ্লান্ট যখন আমরা করার চিন্তা করি, যে ট্রান্সপ্লান্ট ইউনিটের কথা যেটা লিটু বলেছে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এক নাম্বার, সেই মানুষটা যার ব্রেন ডেড হওয়ার পরে তার অর্গান নেওয়া হচ্ছে, তার মরে যাওয়ার আগেই তার ডিক্লারেশন লাগবে। দ্বিতীয়, ডিক্লারেশন থাকার পরেও তার ফ্যামিলি, বা ডিক্লারেশন না থাকলে তার ফ্যামিলি যদি চায় ডোনেট করতে সেটা পারে। তারপরে ধরেন একটা গ্রুপ অফ পিপল আছে, যেমন বেওয়ারিশ যেটা আমরা বলি, 24 ঘন্টা বা 48 ঘন্টা আপনি কাউকে পাচ্ছেন না, কিন্তু তার ব্যাপারে যদি লাশটাকে যদি কোথাও দিয়ে দেওয়ার আগে যদি তার শরীরের কোনো অংশকে ব্যবহার করে যদি একটা মানুষকে বাঁচানো যায়, সেটাও বাই ল কিন্তু অ্যালাউ করা হয়েছে, আমাদের এই অ্যাক্টে অ্যালাউ করা হয়েছে। এমনকি দেখা যায় যে শেষে এই যে চোখ, স্কিন, টিস্যু এ ধরনের গ্রাফট নেওয়ার জন্য কিন্তু বেওয়ারিশ লাশ থেকেও নেওয়ার জন্য কিন্তু তখন আমাদের কমিশনার থেকে শুরু করে মানে যারা রেগুলেটরি বডিতে আছেন তাদের পারমিশন সাপেক্ষে কিন্তু অনেক অর্গান নেওয়া সম্ভব। কিন্তু এই জিনিসগুলো করার আগে যেটা লিটু খুব ইম্পর্ট্যান্ট কথা বলেছে, যে প্রত্যেকটা টার্সিয়ারি লেভেল হসপিটালে যেখানে ট্রান্সপ্লান্ট করা সম্ভব সেই সব হাসপাতালগুলো এবং অলরেডি ট্রান্সপ্লান্ট করার মতো পারমিশন নেওয়া আছে, এই একটা কিন্তু সেটা বলা আছে। আর মানে আপনার যখন 18তে অ্যাক্ট করা হলো যে আগে যারা ট্রান্সপ্লান্ট করেছে তাদেরও পারমিশন নিতে হবে উইদিন 60 ডেজ, এবং এখন থেকে যারা ট্রান্সপ্লান্ট করবেন তাদের সেই পারমিশন রাখতে হবে। এবং পারমিশন নিয়ে, এবং এখানে কিন্তু অ্যাক্টের মধ্যে বলা হয়েছে যে কারা কারা ডোনেট করতে পারবে, সে লিভিং ডোনার হিসেবে হোক বা ডেথ ডোনার হিসেবে হোক বা ডিজিজ ডোনার হিসেবেই হোক। যেমন প্রথমে আমরা ব্লাড রিলেশনের কথা বলি, প্যারেন্টস, চিলড্রেন, তারপরে আপনার খালা, চাচা, মামা। অবশ্য স্বামী স্ত্রী কেউ আনা হয়েছে, যদিও স্বামী স্ত্রী মোস্ট অফ দ্য টাইম ব্লাড রিলেটেড না, কিন্তু যেহেতু এটা একটা রিলেশনশিপের ব্যাপার, বিকজ আই ওয়ান্ট মাই ওয়াইফ টু লিভ, মাই ওয়াইফ ওয়ান্টস মি টু লিভ, সুতরাং তাদের একটা যদি ম্যাচ করে টিস্যু এবং যদি সম্ভব হয় ডোনেট করা, আইনে সেটা অ্যালাউ করা হয়েছে। কিন্তু তার বাইরে যখন হয় তখনই হয়ে যায় কোনো মনিটরি বেনিফিট এখানে আছে কিনা, কোনো রকম কোনো ব্যবসায়িক ব্যাপার আছে কিনা, এখানে কোনো মিডলম্যান আছে কিনা, সেই জন্য কিন্তু এই আইনগুলো তৈরি করা। এই আইনগুলো তৈরি না হলে কিন্তু বেসিক্যালি এই মানে ট্রাফিকিংয়ের মতো, হিউম্যান ট্রাফিকিংয়ের মতো কিন্তু অর্গান ট্রাফিকিংও অনেক বেড়ে যাবে। এখনও কিন্তু অর্গান ট্রাফিকিং বন্ধ হয়নি, এখনও কিন্তু চলছে। আমরা কিন্তু অনেক কাহিনী তো দেখি, যদিও ওগুলো হ্যাঁ অনেক জায়গাতে দেখি, যদিও বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের অর্গান কেটে কেটে তো আর বক্সে ভরে তো আর পাঠিয়ে দিলেও তো আর ট্রান্সপ্লান্ট করা যায় না। দেয়ার আর মেনি আদার রিজনস ওয়াই অর্গানস আর বিং ট্রাফিক। কিন্তু আমরা যেই জিনিসটা ক্লিয়ারলি বলতে চাই, বাংলাদেশ গভর্নমেন্ট হ্যাজ রাইটলি ডান এ বিউটিফুল অ্যাক্ট, যেটার উপরে বেস করে এবং এটার ইমপ্লিমেন্টেশন, আমাদের অনেক আইন আছে, সেই আইনের কিন্তু ইমপ্লিমেন্টেশন নাই। আমাদের দেশে কিন্তু লিভার ট্রান্সপ্লান্ট শুরু হয়েছিল ঠিক মানে এই বিভিন্ন কারণে এই ডোনার। আরেকটা জিনিস বলি আপনাকে, মানে সাধারণ মানুষের জানা উচিত, এই যে পার্শিয়াল লিভার ট্রান্সপ্লান্ট কিন্তু ইজ এ ভেরি পপুলার থিং। জাপানে যখন টোটাল লিভার ট্রান্সপ্লান্ট বা অ্যাজ এ হোল ট্রান্সপ্লান্ট সার্জারি বন্ধ হয়ে গেল, এই এ পার্ট অফ মায়ের একটা পার্ট অফ লিভার, বাবার একটা পার্ট অফ লিভার ক্যান বি ট্রান্সপ্লান্টেড ইন্টু এ বেবি যার লিভার ইজ টোটালি ব্যাড। যেমন এখন পর্যন্ত আমি যদি একটা স্ট্যাটিস্টিক বলি, যে এই পর্যন্ত হাইয়েস্ট লংজিভিটি, আমরা তো ট্রান্সপ্লান্ট করে কতদিন বাঁচবে এটা যদি চিন্তা করি, এখন পর্যন্ত হাইয়েস্ট লংজিভিটি যদি দেখি, কিডনিতে প্রায় 60 ইয়ার্স পর্যন্ত বেঁচে থাকার রেকর্ড আছে, আরেকজনের কিডনি নিয়ে। তারপর লিভার ট্রান্সপ্লান্ট, মায়ের লিভার নিয়ে 30 বছর পর্যন্ত বেঁচে আছেন, এখনও বেঁচে আছেন, এরকম মানুষ আছে। কারণ এগুলি সবই হয়েছে 80s and 90s। জাপানে প্রফেসর মাকুইচি, যিনি প্রথম পার্শিয়াল লিভার ট্রান্সপ্লান্ট করেছিলেন আমাদের ডিপার্টমেন্টে, টোকিও ইউনিভার্সিটি, আই নো হিম। এবং ওনারা যে পার্শিয়াল লিভার ট্রান্সপ্লান্ট করেছিলেন সেটা কিন্তু টোটাল লিভার ট্রান্সপ্লান্টে বা ব্রেইন ডেড রিলেটেড লিগাল ইস্যুটা মানে সলিউশন হয় নাই বলেই তাদেরকে
অল্টারনেট চিন্তা করে, কারণ লিভার কিন্তু জেনারেট করে। আপনার স্মল পার্ট অফ লিভার যখন ট্রান্সপ্লান্টেড হয় তখন কিন্তু দ্যাট লিভার বিকামস বিগার। সুতরাং এইভাবে পার্শিয়াল লিভার ট্রান্সপ্লান্ট হ্যাজ বিকাম কোয়াইট পপুলার। আমাদের দেশে বোধহয় এখনো হচ্ছে না পার্শিয়াল লিভার ট্রান্সপ্লান্ট, মনে হয় হচ্ছে না, বাট আমাদের দেশে লিভার ট্রান্সপ্লান্ট কিন্তু অলরেডি হয়েছে কয়েকটা, এবং হোপফুলি ইট উইল টেক এ ফ্লাইট, বিকজ বাংলাদেশ যে আইন তৈরি করেছে এবং বাংলাদেশের সার্জন এবং ইকুইপমেন্ট ওয়াইজ মানি ইজ এ বিগ ফ্যাক্টর। কিন্তু আমরা জানি যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানি ইজ নট এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু ওয়েন উই আর কেপেবল অফ ডুইং থিংস। যেমন টোটাল লাং ট্রান্সপ্লান্ট করে 26 বছর বেঁচে আছে এমনও আছে। আমার ঢাকা মেডিকেল কলেজে আমার এক বন্ধু কিছুদিন আগে, প্রায় বছর 4 আগে, তুই নাম বলে চিনবি, আমি পরে বলবো, তার কিন্তু টোটাল লাং ট্রান্সপ্লান্ট করে আলহামদুলিল্লাহ হি ইজ ফাইন, হি ইজ এ পেইন স্পেশালিস্ট ইন ফ্লোরিডা, এবং হি ইজ কিপিং ফাইন। আমি তার ছবি প্রতিদিন দেখি এবং আই ফিল সো হ্যাপি যে টোটাল লাং তাকে ট্রান্সপ্লান্ট করা হয়েছে। এবং বিদেশের বড় বড় ইউনিভার্সিটির যেসব ট্রান্সপ্লান্ট ইউনিটগুলো আছে, তাদের যে স্টাইল অফ ওয়ার্ক, তাদের যে নেটওয়ার্কিং, তাদের যে ইমিডিয়েট অ্যাকশন নেওয়ার, কারণ ট্রান্সপ্লান্টের জন্য মানুষ অপেক্ষা করে। যখন একটা অর্গান পাওয়া যায় তাকে ফোন করা হলে ইমিডিয়েটলি উইদিন ফিউ আওয়ার্স তার টোটালি অপারেশন থিয়েটারে তাকে পুরোপুরি রেডি করে ফেলার মতো একটা অবস্থা তাদের করার ব্যবস্থা আছে। সেই ব্যবস্থাগুলো আমাদের দেশে লজিস্টিক্স, ট্রান্সপ্লান্ট রিলেটেড যে লজিস্টিক, হিউজ লজিস্টিক, সেটা এখনও আমরা ডেভেলপ করতে পারি নাই। এবং যখন আমরা পারবো, ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আমাদের দেশেও সব ধরনের অর্গানও ট্রান্সপ্লান্ট করা সম্ভব। আমাদের বঙ্গবন্ধুতে এখন রেগুলার বেসিসে আপনার কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে, এবং এই কিডনি ট্রান্সপ্লান্ট কিন্তু খুবই সাকসেসফুলি হচ্ছে। এবং আমাদের তো একজন স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত কামরুল, ডক্টর কামরুল, সম্ভবত তোমাদের ব্যাচেরই, ওদেরই ব্যাচেরই, এক ব্যাচ আগে, হ্যাঁ, 39 কে থার্ড, আমার 3 বছরের জুনিয়র। সে কিন্তু তার একটা ইন্ডিভিজুয়াল ছোট্ট সেট আপে বছরের পর বছর কিডনি ট্রান্সপ্লান্ট করে যাচ্ছেন এবং সাকসেসফুলি করে যাচ্ছেন। সুতরাং কিডনি ইজ এ লিভিং ডোনার থেকে, তো কারণ আত্মীয় স্বজন থেকে ফার্স্ট ব্লাড রিলেটেড আত্মীয় স্বজন থেকে একটা নিয়ে আরেকজনকে বাঁচানো যায় বলে, কিন্তু এই ব্রেন ডেড পেশেন্টের অর্গান ট্রান্সপ্লান্ট করার জন্য আমাদের যেই লজিস্টিক তৈরি করতে হবে। আর যেই কথাটা স্পষ্টভাবে উচ্চারণ করতে পারেনি লিটু, সেটা আমি বলে দিই, চক্ষু দান করার পরে চক্ষু নেওয়া যাচ্ছে না কেন? এটা হলো প্রধান বাধা, হলো গিয়ে ফ্যামিলি মেম্বার্স। আমি সেই প্রশ্নটাই, ফ্যামিলি মেম্বার্সটাই সরাসরি আমি মরে যাওয়ার পরে আমি যতই কাগজ কলমে লিখে দেই না কেন, মরে যাওয়ার পরে যখন আমি আর কথা বলতে পারবো না, তখন আমার ফ্যামিলি যদি লিটুকে অ্যালাউ না করে আমার চোখ নিতে, তখন আর লিটুর কিছু অ্যালাউ করার ইস্যু, তারপরে জানানোর ইস্যুটাও, এই অ্যাওয়ারনেস ক্রিয়েশনের জন্য আজকে আমরা বসছি। সেটাই আপনার কাছে একটু শুনতে চাই। আপনি বলছিলেন যে 44,000 45,000 থেকে 4100, যেমন এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন ধরেন শিবনারায়ণ দাস, ওনার ফ্যামিলি কিন্তু ইনফর্ম করছে আমাদের রাত 2টার সময়, সো আমরা তুলতে পারছি। উনি আগের থেকে চক্ষুদাতা ছিলেন। হায়দার আকবর খান রণ, তারা কিন্তু রাতে আমাদেরকে পায় নাই অফিসে। সামহাও আমাদের অফিসে ওই দিন একটা ইলেকট্রিসিটি প্রবলেম হওয়াতে স্টাফরা চলে গেছে, তারা কিন্তু আমাদের সন্ধানী অফিস পর্যন্ত আসছে। সো আবার ওই প্রথম যে মহিলা চক্ষুদাতা ছিলেন, তার ফ্যামিলি কিন্তু আমাদেরকে ইনফর্ম করছেন, তো উনি কিন্তু কমিটমেন্টও করে যান নাই। বিচিত্রা শামীম আজাদ, আমি প্রথমেই বলেছিলাম, উনি কিন্তু আমাদেরকে ফোন করেছেন আমাদের অফিসে, আমরা গিয়ে রাত 2টার সময় চোখ তুলে নিয়ে আসছি মোহাম্মদপুর থেকে। আই ওয়াজ ওয়ান অফ দ্য ম্যান, মোনারা চৌধুরী। তো বিপরীত চিত্রটা হচ্ছে যেটা নাইম ভাই বললেন, যে যারা আত্মীয় স্বজন তারা এটাকে বাধা দেয় এবং তারা ভিড়তেই দেয় না। যে আমরা যখন যাই বা খবর পাই, আমাদের কিন্তু কর্মী আছে, অনেকগুলো হাসপাতালে আমাদের সেট আপ আছে। এখন এইটার সমস্যাটা সমাধান হতে এইভাবে, এই আইনের মাধ্যমে এটা সমাধান করা যেত। যদি একজন অর্গান ডোনেশন অফিসার, যেটা এই আইনের মধ্যে আছে কিন্তু, যে প্রত্যেকটা হাসপাতালে, টার্সিয়ারি লেভেল হসপিটালে একজন করে ট্রান্সপ্লান্ট মানে কোঅর্ডিনেটর থাকবে, যিনি এই টোটাল প্রক্রিয়াটা, সব ধরনের ট্রান্সপ্লান্টটাকে কোঅর্ডিনেট করবেন। আরেকটা ছোট্ট বিষয় আমি বলি, যে আমরা একটা ককলিয়ার ইমপ্ল্যান্ট বাচ্চাদের, যাদের কানে একদম শোনে না, হিয়ারিং ডেফ, ওই ডেফ বাচ্চাদের উপর প্রথম আমি ইন্ডিয়াতে যাই 2005 সালে। ওখানে গিয়ে দেখলাম ওই যে নাইম ভাই যেটা বলছেন, যে ওই হাসপাতালে মাত্র 3টা অপারেশন হয়, প্রাইমাস সুপার স্পেশালিটি হসপিটাল, এবং রোগী জায়গা দিতে পারে না। মিডল ইস্ট এবং বিভিন্ন দেশ থেকে, আফ্রিকা থেকে প্রচুর রোগী আসে, এবং অস্ট্রেলিয়াতে রোগীও আমি ওখানে দেখছি। তারা 3টা অপারেশন করে, একটা হচ্ছে লিভার ট্রান্সপ্লান্ট, হিপ রিপ্লেসমেন্ট, নি রিপ্লেসমেন্ট, আর ককলিয়ার ইমপ্ল্যান্ট, যে কানে যেসব বাচ্চা একদম শুনতে পারবে। এবং ইনসিডেন্টালি আমরা সেক্রেটারি জেনারেল অফ দ্য অ্যাসোসিয়েশন,
2000 ককটেল ইমপ্ল্যান্ট 2012 থেকে এই পর্যন্ত আমরা করছি বাংলাদেশে। ককটেল ইমপ্ল্যান্ট যেটা একদম টোটাল কানের রিপ্লেসমেন্ট, হাইটেক সার্জারি, মোস্টলি বাচ্চাদের ক্ষেত্রে। হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রে এটা কিন্তু ট্রান্সপ্লান্ট, এটা ইমপ্ল্যান্ট। এটা কিন্তু মানে এটা একটা আর্টিফিশিয়াল ককলিয়ারকে ইমপ্ল্যান্ট করা হচ্ছে। এখানে কিন্তু যে এবং ইনফিউশন এন্ড ট্রান্সফিউশনের তফাৎটা, ট্রান্সপ্লান্ট হলে গিয়ে যখন একজনের শরীর থেকে আরেকজনের, আমি এটা অন্য কারণে বলছি যে এটা কিন্তু গভর্নমেন্ট সাপোর্ট দিয়ে এই মেডিকেল কলেজগুলোতে আমাদেরকে সাপোর্ট দিচ্ছে টু ডু ইট, এবং একজনকে পিডি করে দিচ্ছে দিয়ে যে ঠিক আছে এই বছর 100টা তোমরা করতে পারবা। এটা সাম কস্টিংটাও গভর্নমেন্ট দিয়ে দিচ্ছে, সো দ্যাট উই বিল্ড ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড উই আর ডুইং ইট। ঠিক একইভাবে এই অর্গানের ক্ষেত্রেও গভর্নমেন্টকে যে আইনটা ওনারা করেছেন, ওই কাজের গরু গোয়ালে রাখতে হবে, শুধু কিতাবে না। আমি এটাই বলতে চাচ্ছি যে এটাকে যদি ইমপ্লিমেন্টেশন ফেজে নিয়ে যায়, দেন পিপল উইল বি, এবং এভরি। আবার ধরেন আমাদের হাসপাতালে এই আইনের মধ্যে করা আছে যে ডিরেক্টর উনি এই কমিটির থাকবেন, ন্যাচারালি থাকবেন, কিন্তু এখানে একজন যদি কোঅর্ডিনেটর না থাকে তাহলে হু উইল কোঅর্ডিনেট? ডিরেক্টর হ্যাজ সো মেনি ওয়ার্কস। এই হাইটেক জব দেখার মতো মানে সময় বা থাকে না একজন হাসপাতাল পরিচালকের, বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজ এবং বিএসএমইউ বলেন, মিটফোর্ড বলেন, এগুলো অনেক বড় হাসপাতাল। পৃথিবীতে এত বড় হাসপাতাল খুব কম জায়গায় আছে। ভেলোর ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ 2500 বেডের, আর আমাদের ডিএমসি হচ্ছে 5000 বেড। কাগজে কলমে 2700 বেড, রোগী থাকে 5000-এর বেশি, অল ইউনো, ফ্লোর থেকে শুরু করে সব জায়গায়। কাজে একজন ডিরেক্টরের পক্ষেও আমি বলছি যে ডেডিকেটেড টিম লাইক ককটেল ইমপ্ল্যান্ট, যেটা গভর্নমেন্ট করতে পারছে ওই সেক্টরে, এখানে কিন্তু তাই, এখানে কিন্তু করা সম্ভব। হ্যাঁ, এবং কিডনি, লিভার এগুলো ইজিলি করা সম্ভব। চোখ তো সম্ভবই। হ্যাঁ, চোখে কিন্তু তেমন কোনো লাগে না, কিছু টেকনিক্যাল বিষয় লাগে, সেগুলো করা খুব বেশি কঠিন কিছু না। আমি বলছি যে প্রতিটা জায়গায় ডেডিকেটেড লাগবে। অন্তত ঢাকা শহরে যে 5টা বড় হাসপাতাল আছে, বিগ গভর্নমেন্ট হসপিটাল উইথ আদার রাজশাহী, সিলেট, চিটাগাং, এগুলোর হাসপাতালগুলো কিন্তু হিউজ ওয়ান, ম্যামথ ওয়ান। সো এইসব জায়গাতে যদি আপনি এইভাবে টিম এবং সেট করেন, যা আইনের মধ্যেই সিদ্ধ আছে কিন্তু কার্যত ঘটতেছে না, সেটা করলেই আমাদের দেশে এই কিডনি ট্রান্সপ্লান্ট, লিভার ট্রান্সপ্লান্ট থেকে শুরু করে আই ডোনেশন, ব্লাড ডোনেশন তো এখন আর কেউ এটা কিছু মনেই করে না। অনেকগুলো সংগঠন এই কাজটা করে, এবং এটা কিন্তু বাংলাদেশে একটা সাকসেসফুল ম্যাটার, এই মুভমেন্ট হিসেবে এস্টাবলিশড হয়ে গেছে। এখন সবাই, কেউ ব্লাড দিতে কেউ ভয় পায় না। একসময় এমন হবে চোখ দিতে কেউ ভয় পাবে না, একসময় এমন হবে কিডনি দিতে কেউ ভয় পাবে না। আমি বলছি যে এই ন্যাশনাল অপটিক্সটা তৈরি করতে হবে। তো পুরো বডি দান করে যাচ্ছে না, সেরকম এর পুরো বডি। আমি প্রথম যে আহমেদ শরীফ সাহেব দিলেন, তার আগে কিন্তু একজন ব্যক্তি দিয়েছিলেন 86-তে, আমি যখন সেক্রেটারি হই সন্ধানী, এবং দীপুনি আপা প্রেসিডেন্ট হয় এবার 86-এ ডিসেম্বর মাসে জুয়েলাইজ গেছিলেন আমাদের ঢাকা মেডিকেল কলেজে, এবং বেগম সুফিয়া কামাল, এই দুইজনে কিন্তু আপনার দিচ্ছিলেন, হোল বডি দান করছিলেন। সেটা অবশ্য দান করা হয়েছিল আমাদের মেডিকেল এডুকেশনের জন্য। আমরা যেমন এই ধরনের যেটা হোল বডি, যে মানুষটা হোল বডি দান করতে ভয় পাচ্ছে না, সে যদি তার একটা অর্গানকে মানে সে যদি মৃত্যুর আগে সে যদি ওয়েল ইনফর্মড হয় যে আমার অর্গান দিয়েও আরো লোককে বাঁচানো সম্ভব, বডি তো পরে ডিসেকশনের কাজে লাগবেই মেডিকেল এডুকেশনের, সো এটা ইজিলি সম্ভব। আমি এই অর্গান ডোনেশন এবং এটাকে একটা ন্যাশনাল অপটিক্স হেলথের একটা পার্ট হিসেবে, ফিলোসফিক্যাল পার্ট হিসেবে নিয়ে আসতে যাচ্ছে, হারমেটিক পার্ট হিসেবে নিয়ে আসতে যাচ্ছে। একটা যেটা আপনি বললেন খুব ইম্পর্টেন্ট, যে এই যে হোল বডিটা দান করা হচ্ছে মেডিকেল এডুকেশনের জন্য, তো সেই বডি থেকে যদি এই বিভিন্ন অঙ্গগুলো অন্য জায়গায় ট্রান্সপ্লান্ট করা হয়, তাতে কি সম্ভব? একদিকে সম্ভব, আরেকদিকে হচ্ছে তাতে যেই পারপাসে দান করা হয় সেই পারপাস ক্ষতিগ্রস্ত হয় কিনা। এখানে দুটো ব্যাপার। এক নাম্বার হলো যে যখন আমরা বডি বা বিভিন্ন অঙ্গ আমি মরে যাওয়ার পরে যেটা দান করব, অঙ্গ নিয়ে প্রতিস্থাপন করার মতো একটা সেটআপ এবং লজিস্টিক থাকতে হবে, তাইলে না একটা অঙ্গ নিয়ে সেটা প্রতিস্থাপন করা সম্ভব। এবং সেটার জন্য কিন্তু শুধুমাত্র যে দান করবে, দান করে দিলেন তাতেই হয়ে গেল তা না। যারা নিবেন এবং যারা প্রতিস্থাপন করবেন সময় মতো, প্রতিস্থাপন করার মতো রোগী, তারপরে সেই অপারেশন থিয়েটার সেটআপ এবং হোল টিম, everything will have to be ready. যে জিনিসটা টাইমিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন দ্যাট কেস। আর যদি আপনি বডি দানের কথা বলেন, তাহলে অবশ্যই আমরা যেমন ডিসেকশন করি, মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ার থেকে আমরা ডিসেকশন করি। আমরা কিন্তু শরীরের মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটি জিনিস ডিসেক্ট করে প্রত্যেকটি মাসেলকে আমরা দেখি, নার্ভকে দেখি, ভেসেলকে দেখি, সেভাবে কিন্তু আমরা শিখে আসি। এবং দ্যাট ডিসেকশন, এটা মেডিকেল কলেজের প্রথম
একেবারে প্রথম দিকে প্রতি বছরই 1-2% ছেলে মেয়ে আউট হয়ে যায় শুধুমাত্র এই ডিসেকশন যারা নিতে পারে না, কারণ ফরমালিন বডি থাকে। এবং সেভাবেই কিন্তু আমরা দেখেছি ইভেন এখন কিন্তু শুধুমাত্র যে অ্যানাটমি ডিসেকশনের জন্য তা না, এখন তো সার্জিক্যাল এডুকেশনেও সফট ক্যাডাভার নিজের বডি দান করে দিলে সেটাকে সফট ক্যাডাভার হিসেবে তৈরি করে এই ল্যাপারোস্কোপিক সার্জারি বা বিভিন্ন সার্জিক্যাল প্রসিডিউরের জন্য কিন্তু আমরা এরকম বডি পাই ট্রেনিং প্রোগ্রামের জন্য। যেমন আমি সরাসরি জড়িত মালয়েশিয়ার একটি অর্গানাইজেশনের সাথে যারা সাইলেন্ট মেন্টরস বলে এদেরকে, সাইলেন্ট মেন্টরস মানে দিজ মেন্টরস আর স্লিপিং সাইলেন্টলি অ্যান্ড অ্যালাউইং আস টু ওয়ার্ক অর টু অপারেট অন দেম টু লার্ন হাউ টু ডু সার্জারি। দিস ইজ অ্যামেজিং। এই জন্য তাদেরকে সাইলেন্ট মেন্টর বলা হয়। দে আর দ্য সার্জিক্যাল মেন্টরস বাট সাইলেন্ট, দে আর লাইং সাইলেন্টলি অ্যান্ড উই আর ওয়ার্কিং অন ইট। আমি বেশ কয়েকটা এই ধরনের সাইলেন্ট মেন্টর প্রোগ্রামেও অ্যাটেন্ড করেছি এবং আমাদের দেশে কিন্তু যেহেতু অ্যানিম্যাল ল্যাব সম্ভব হয় না, কিন্তু ডেড বডির উপরে ট্রেনিংয়ের একটা ফ্যাসিলিটিস ডেভেলপ করা খুব ইজি। এবং আই ওয়াজ ট্রাইং টু মেক সাম কাইন্ড অফ কোলাবোরেশন যেন এদেশেও আমরা, কারণ আমাদের বেওয়ারিশ লাশও কিন্তু প্রচুর পাওয়া যায়, সেগুলোর উপরে কিন্তু ভালো কাজের জন্যই তো একটি লাশ বেওয়ারিশ হিসেবে কবর দিয়ে ফেলার চেয়ে বা বেওয়ারিশ হিসেবে পুড়ে ফেলার চেয়ে আমার মনে হয় যদি আমরা সাইলেন্ট মেন্টরশিপ দিয়ে তাদেরকে প্রপার শ্রদ্ধা করি, তার ডেড বডিকে শ্রদ্ধা করে তার উপরে আমরা সার্জিক্যাল এডুকেশন দিয়ে স্টুডেন্টদের ডিসেকশন এডুকেশন দিয়ে তারপর যদি প্রপারলি তাকে দাফন করা হয় তাহলে কিন্তু মানবজাতি যেমন উপকৃত হবে, এডুকেশনও উপকৃত হবে এবং যিনি মরে গেলেন তার জীবনেরও একটি অর্থ থেকে গেল, অর্থপূর্ণ জীবন হলো। তো এই ব্যাপারগুলো কিন্তু আসলে অর্গানাইজড ওয়েতে গভর্নমেন্টের পক্ষ থেকেই দেখার ব্যাপার। আমি খুবই আনন্দিত যে এ ধরনের একটি অ্যাক্ট তৈরি হয়েছে প্রতিস্থাপনের জন্য এবং এ ধরনের অ্যাক্ট আসলে এডুকেশনের জন্য তৈরি হওয়াটাও জরুরি বলে আমি মনে করি। এটা ঠিকই আছে ভাই, আপনি যেটা বলছেন এটা কিন্তু আইনের মধ্যেই আছে। আপনার ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করা, লজিস্টিক বিল্ড আপ করা, অ্যান্ড থার্ড পয়েন্ট হচ্ছে যে টু অর্গানাইজ দ্য টিম অ্যান্ড টু মেক এ রেজিস্ট্রি। এই সব কিছুই কিন্তু এই আইনটার মধ্যে আছে। আমি এই আইনটা অন্তত 20 বার পড়াশোনা করছি, 99-এর ল, দিস ল, 75 and others. I have to act on this in different forum and issues. আপনার এখানে যেটা হচ্ছে না সেটা হলো আইন করে সব কিছু খুব সুন্দর করে সব ঠিক রাখা হয়েছে কাগজে কলমে, কিন্তু কোনো ইমপ্লিমেন্টেশনের কোনো জায়গা নাই। কোথাও কোনো হাসপাতালে আপনি কি দেখছেন কোনো হাসপাতালে এই ধরনের কোনো কমিটি বা আর দে ডুইং এনি সর্ট অফ ওয়ার্ক? কি করা যায় না, এটা লেখা আছে তো এখানে যে এই যে একটা কমিটি থাকবে, সেই কমিটি অর্গান ট্রান্সপ্লান্টের বিষয়ে কাজ করবে, ব্রেন ডেথ কারা ডিক্লেয়ার করবে তাদের আছে, এটা যারা রিসিভ করবে তাদের রেজিস্ট্রি মেনটেন করতে হবে। যেমন আমি চাচ্ছি একটা কিডনি, আমি বঙ্গবন্ধুতে আমার নামটা রেজিস্ট্রি করলাম, সে রেজিস্ট্রি মেনটেন করা, অর্থাৎ এটার জন্য একটা ডেডিকেটেড ডিপার্টমেন্ট বা টিম লাগবে টু মানে ক্যারি আউট অল দ্য টাস্ক। সম্ভবত কিডনি ট্রান্সপ্লান্টের জন্য মানে বঙ্গবন্ধুতে একটা ডেডিকেটেড টিম আছে। না, দে আর ডুইং দ্যাট ইজ এ ফর এ পার্টিকুলার এরিয়া। আমি তো বললাম যে একটা পার্টিকুলার এরিয়ার জন্য এবং সেটা পার্টিকুলার একটা হাসপাতালে, তাতে তো আপনার প্রবলেম কিছুই হবে না। যেমন ধরেন আমরা যেভাবে চোখ পাচ্ছি এভাবে যদি চলতে থাকে তাহলে 40 বছর লাগবে আমাদের এই চোখের প্রবলেম সলভ করতে। বাট দিস ইজ নট দ্য ওয়ে। আমি বলছি যে আপনি যেটাকে করছেন এবং যেটা দৃষ্টান্ত হিসেবে হচ্ছে, হোয়াই নট টু স্প্রেড ইট ইন অল দ্য হসপিটাল, ইন দ্য অল দ্য এভিনিউজ, ইভেন আমাদের ডাক্তারদের একটা বড় একটা নেটওয়ার্ক করা, দ্রুত গতিতে ইনফরমেশন শেয়ারিং ভেরি ইম্পর্টেন্ট। ইভেন আমাদের 1,40,000 জিপি আছে, জেনারেল ফিজিশিয়ানস, আমাদের স্পেশালিস্ট আছে 20,000-এর বেশি এবং সারা বাংলাদেশে। ডু উই এভরিবডি নো রিগার্ডিং দ্য অর্গান ডোনেশন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন আদার্স? আই এম সেইং ইউ অ্যাবসলিউটলি বোগাস যে আমরা এটা জানি না, আমরা অনেকেই এটা জানি না যে এটা লটা কি, এটা কিভাবে দেওয়া যায়, কি করা যায়। এই জন্য বাইরে যে সিস্টেমটা আছে আমি গভর্নমেন্টকে বলবো এটাকে সিএমইর আন্ডারে নিয়ে আসতে, কন্টিনিউইং মেডিকেল এডুকেশন। অর্থাৎ একজন ডাক্তার প্রতি বছর তার, আপনি জানেন অস্ট্রেলিয়াতে আই হ্যাভ ওয়ার্ক দেয়ার, আপনি আমেরিকাতে সেখানেও একই সিস্টেম আছে। আপনি একজন ডাক্তার হলেই হবে না, লাইসেন্স নিলেই হবে না, তাকে প্রতি বছর প্রত্যেকটা মেডিকেল ল, প্রতিটা মেডিসিন এবং তার সাইড এফেক্ট এভরিথিং সম্পর্কে তাকে আপডেট হইতে হবে, তার লাইসেন্স রিনিউ করতে হবে প্রত্যেক বছর। আমাদের এখানে কি করি আমরা তো লাইসেন্স কোনো পরীক্ষা দেই না, লাইসেন্সের কোনো পরীক্ষা নাই বাংলাদেশে। আপনি যে কোনো মেডিকেল কলেজ থেকে পাস করেন, আপনি বসে যাবেন প্র্যাকটিস করতে। ইটস নট ওয়াইজ। না, নাই, শুধু বাইরে থেকে যারা পাস করে আসে তাদের ক্ষেত্রে আছে। কিন্তু বাংলাদেশের মেডিকেল কলেজ থেকে পাস করলে
লাগে না। লাগবে না। ও দ্যাটস কিন্তু ইন্ডিয়া অলরেডি বিএমসি রিকগনাইজড, just বিএমডিসি রিকগনাইজড মেডিকেল কলেজ। আবার বিএমডিসি যখন রিকগনাইজ করে একটা মেডিকেল কলেজ থেকে, ওখান থেকে পাস করলে 1 বছর ইন্টার্নি করলে অটোমেটিক্যালি আমরা লাইসেন্স পেয়ে যাই। বাট আপনি দেখেন, আপনি পাশের দেশ, আপনি ইন্ডিয়া পাস করার পরে আবার লাইসেন্সিং এক্সাম বা নেপাল এনএমসি, ইভেন আমাদের এখানে ল প্র্যাকটিস যারা করে তাদের পাস করার পরে আবার তাদের বার কাউন্সিলে পরীক্ষা দিয়ে লাইসেন্স আপনাকে প্র্যাকটিস করতে হলে আপনাকে যতই আপনি পাস করেন, ইউ মাস্ট পাস দ্য লাইসেন্সিওর এক্সাম অল ওভার দ্য ওয়ার্ল্ড। দিস ইজ দ্য গোল্ডেন রুল। আমরা এটা ফলো করি না। আমরা একসাথে 5 বছরের রেজিস্ট্রেশন আপনি কেন পাবেন? আপনি একসাথে রেজিস্ট্রেশন পাবেন 1 বছরের, এবং 1 বছর পরে আপনার যদি কোনো এডুকেশন বা কোনো কিছু প্রয়োজন হয়, সেটা আপনি নিয়ে আপনি আবার পরের বছর আপনার পয়েন্টে যোগ করে আপনি ওইটাকে রিনিউ করবেন। আপনি ধরেন আমরা একটা ইস্যু যেটাতে আপনি ওইটাতেও আপনি পায়োনিয়ার, এটা অনেকেই জানে না বাংলাদেশে। 2005-এ আমরা জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল গুলশানে একজন সার্জনকে গিনিপিক করে বা পেশেন্ট করে আমরা করছিলাম। ইন্ডিয়া থেকে আসছিল সঞ্জয় সচদেবা, স্লিপ অ্যাপনিয়া, নাক ডাকার প্রথম সেমিনার আমরা করলাম সান্তুরে। রাইট। আচ্ছা, এই যে একটা নতুন সাবজেক্ট, নতুন বিষয়, এটা যে ডেঞ্জার, এটা সম্পর্কে কয়জন ডাক্তার আমরা জানি? আমাদের পাঠ্যপুস্তকে নাই, এটা নতুন জিনিস আসছে। পাঠ্যপুস্তকে নাই মানে বলছি কোনো হার্মেটিক সাবজেক্ট হিসেবে স্লিপ মেডিসিন অ্যাজ এ হোল ইজ নট ভেরি পপুলার এখন। স্লিপ মেডিসিন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। তো যেখানে 20% মানুষ এই রোগে ভোগে এবং যার জন্য হাইপারটেনশন, হার্ট অ্যাটাক সবকিছুরই কারণ বলা হচ্ছে ডায়াবেটিস, স্লিপ অ্যাপনিয়া, নাক ডাকা, ঘুমের অসুবিধা। আপনি কি সেই বিষয়ে জোর দিচ্ছেন? অস্ট্রেলিয়াতে 15 দিনের তাদের এই স্লিপ অ্যাপনিয়ার উপর ট্রেনিং করতে হয়, এবং যে ড্রাইভারের স্লিপ অ্যাপনিয়া থাকে তার লাইসেন্স কেড়ে নেওয়া হয়, অর্থাৎ স্টিপ আউট করা হয়। আপনি ওই স্লিপ অ্যাপনিয়া কারেকশন করে আপনার আবার লাইসেন্স নিতে পারবেন। এটা বাংলাদেশে আমি ঢুকাইছি আপনার বিআরটিএতে এইবার, যে ডিজিজ হিসেবে এটা থাকলে তাকে কারেকশন করতে হবে। আপনি এভিয়েশন মেডিসিন, বাংলাদেশে যারা পাইলট, ডু ইউ মেনটেন দ্য স্ট্যান্ডার্ড? উই ডোন্ট নো অ্যাকচুয়ালি। অর্থাৎ এই যে বিভিন্ন সেক্টরে, ইভেন মেশিন যারা, টুলস যারা চালায়, আপনি জানেন চেরনোবিল অ্যাক্সিডেন্ট এবং 3 মাইল অ্যাক্সিডেন্ট, ইভেন জাপানের যে অ্যাক্সিডেন্ট হলো নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট, দ্যাট ওয়াজ ডিউ টু স্লিপ অ্যাপনিয়া। ডোজিং হয়, সার্টেন ডোজিং হয়, বসে বসে ঘুমায় যায় মেশিনের উপর। সে বাটন যখন টেপার কথা, টিপতে খেয়াল নাই বা ভুল বাটনে চাপ দেয়। কথাটা হলো যে আমরা আজকে যে বিষয় নিয়ে আলাপ করতেছি, এটা হলো আমরা গভর্নমেন্টের থেকে আমরা এটা আশা করি যে গভর্নমেন্ট এর রেসপন্সিবিলিটিটা, এর অথরিটি দিলে হবে, রেসপন্সিবিলিটি, অথরিটি, এভরিথিং মেডিকেল সেক্টরে দিয়ে দিক, অ্যান্ড দে উইল ক্যারি ইট আউট, অ্যান্ড গভর্নমেন্ট পার্টিকুলার বাজেট দিয়ে দিক, যেটা ককটেল ইমপ্ল্যান্টের ক্ষেত্রে করে। আমার কথা হলো ওই জায়গায়। হ্যাঁ, না ফাইনাল কমেন্ট যদি বলি, সেটা আসলে ট্রান্সপ্লান্ট ডিভিশন ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিভিশন অফ মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল সায়েন্স, এবং এই ট্রান্সপ্লান্টকে ডেভেলপ করার জন্য ডেফিনেটলি ইন্ডিভিজুয়ালি হসপিটালগুলোকে যেমন এগিয়ে আসতে হবে, এবং টার্সিয়ারি লেভেল হসপিটালগুলোকে বিশেষ করে, এবং স্পেশালাইজড হসপিটালগুলোকে বিশেষ করে এই ধরনের ট্রান্সপ্লান্ট টিম তৈরি করে, রেজিস্ট্রি মেনটেন করে এই ট্রান্সপ্লান্টকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং বাংলাদেশ গভর্নমেন্টের আইনের মধ্য থেকেই এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা করা দরকার, সেটার সাথে হসপিটাল এবং গভর্নমেন্ট পলিসি সব কিছুকে কম্বাইন করে একটি টোটাল ডেভেলপমেন্ট হোক। এবং সেই কারণেই আজ সাধারণ মানুষের কাছেও আমাদের এই অ্যাওয়ারনেস ক্রিয়েশনের জন্যই আমরা এই কথাগুলো বলছি যে আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গ দান করুন, এবং সেটা প্রপারলি যেন ব্যবহার হতে পারে, এবং আপনি যেন আরেকজন মানুষের মধ্যেই আপনি বেঁচে থাকতে পারেন, সে ব্যাপারে। এটা একটা ইন্টারেস্টিং ঘটনা বলে আমি শেষ করি, জাস্ট 30 সেকেন্ডস। গাজীপুরে এক নানা তার নাতির জন্য চোখ দিয়ে গেছেন রিসেন্টলি। কুমিল্লায় ফাদার তার ছেলের জন্য চোখ দিয়ে গেছেন। নিজের আত্মীয় স্বজনরা তো চোখ দিতে পারে। আপনি 5 লাখ লোক বাংলাদেশে ভুগছে, আপনারা যদি বলেন যে মৃত্যুর আগে যে আমি আমার দিল, এর চেয়ে বড় দান আর কি হয়? সো পিপল শুড কাম। সম্ভব। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, এবং টেলিভিশনের পর্দায় যদি দেখতে না পারেন, ইউটিউবে যে কোনো সময় যে কোনো স্থান থেকে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরনো পর্বগুলো আপনি দেখতে পারেন। প্রফেসর মতিলাল লিটু এবং প্রফেসর ডক্টর সদারি নাইম, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজনের বিষয় নিয়ে, এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমাদের শরীরে এমন কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে যেগুলো অন্যের প্রয়োজনে ব্যবহার করেও বা অন্যকে দান করেও আমরা নিজেরা বাঁচতে পারি।
আবার অন্যদিকে বিবেচনা করলে যে আমাদের মৃত্যুর পরে আমাদের শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে, দ্রুততার সঙ্গে সেগুলো যদি দান করা যায়, দান তো আগেই করতে হবে, এবং সেগুলো যদি মেডিকেল প্র্যাকটিশনার্সদের হাতে ছেড়ে দেওয়া যায় বা হসপিটালগুলোর হাতে ছেড়ে দেওয়া যায়, দ্রুত অন্যের কাজে সেটা লাগতে পারে। হার্ট লাগতে পারে, লিভার লাগতে পারে, কিডনি লাগতে পারে, চোখ লাগতে পারে, শরীরে আরও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কাজে লাগতে পারে, এবং তার মধ্য দিয়ে আসলে মানব জাতির কল্যাণ হয়। তার মধ্য দিয়ে আপনি পৃথিবীতে, আমার একজন অতিথি বলছিলেন যে এর চাইতে বড় দান হতে পারে না। এর মধ্য দিয়ে আপনি নিজে মনে করতে পারেন যে আপনি অন্য আরেকজনের মধ্যে বেঁচে আছেন, এবং সবচেয়ে বড় কথা যে মানুষ মারা যাবার পরে সেটা ধর্মও বলে, এবং বাস্তবিক অর্থে আমরা দেখতেও পাই আসলে এই শরীর এর কোনো কিছু মূল্য নেই, শুধুমাত্র আপনার কাজটাই থেকে যাবে, এবং সেই কাজের একটা অংশ হচ্ছে ওই যে দানের বিষয়টি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো দিক যে বাংলাদেশের জন্য একটি আইন হয়েছে, আইন অনেক আগেই হয়েছে, সেটা সংশোধন হতে হতে সর্বশেষ একটা ভালো জায়গায় এসে দাঁড়িয়েছে। কিন্তু সমস্যাটা যে জায়গায়, সেটা হচ্ছে যে অ্যাওয়ারনেস একটা বড় সমস্যা, যে এতে লাভ ক্ষতি কী, এতে ধর্মের কোনো প্রভাব আছে কিনা বা ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার বিষয় আছে কিনা। অনেক সময় দেখা যায় একজন দান করেন, সেটা সবাই জানেন না, পরিবার জানলেও সেটা সংশ্লিষ্ট চিকিৎসকদের বা হসপিটালকে জানাতে চান না। নানা ধরনের ট্যাবু আছে, এই জায়গা থেকে আসলে বের করে আনতে হবে, এবং সমাজও অনেক ক্ষেত্রে জানে না। কাজে এই জায়গায় যারা দান করবেন তারা যদি এটাকে অনেক বিস্তৃতভাবে প্রচার করেন, সেটা একটা ভালো দিক। এর জন্য একটা বড় নেটওয়ার্ক দেশের মধ্যে থাকা দরকার, এবং এই যে আইন হয়েছে, এই আইনের বাস্তবায়ন বা প্রয়োগের ক্ষেত্রে দায়িত্বটা আসলে চিকিৎসার সঙ্গে যারা জড়িত, হসপিটালগুলোতে বা চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে চিকিৎসকরা, তাদের হাতে ছেড়ে দেওয়া উচিত। সরকার এটা ফ্যাসিলিটেট করবে, সরকার এখানে অর্থায়ন করতে পারে, কিন্তু এর সাকসেস যদি আমরা দেখতে চাই, যেটা আমি শুনে খুব অবাক যে 44-45 হাজার লোক চক্ষুদান করেছে, এখন পর্যন্ত চোখ পাওয়া গেছে 3500 থেকে 4100 বা এরকমই ফিগারটা আমরা দেখলাম, এবং দেশে রুগী আছে মাত্র বোধহয় চোখের দরকার হবে 5 লাখের মতো, আপনি বলছিলেন, খুব বেশি না কিন্তু। এবং আমরা যদি এই জায়গায় সবাই সজাগ হই, তাহলে এই সব অনেক সমস্যার সমাধান করা যায়, এবং এর চাইতে মানব কল্যাণ, এর চাইতে বড় ধর্ম আর কিছুই হতে পারে না। এবং এটাকে কেন্দ্র করে যে দুর্নীতির কথা আমরা শুনলাম, যে ব্যবসার কথা শুনলাম, এবং বাংলাদেশের এই যে রুগীরা ভারতে যাচ্ছে, সে রুগী ঠিক না, কিডনি বিক্রি করছে, এবং সেই চক্রের সঙ্গে বাংলাদেশির আছে, ভারতীয়র আছে, চিকিৎসক আছে, ব্রোকার আছে, নানান কিছু আছে, এদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়া দরকার। এবং এগুলো যদি আইনসিদ্ধ হয়, এবং এগুলো যদি আসলে সব কিছু সমাজে ওপেন হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, তাহলে আসলে এই ব্যবসাটাও বন্ধ হয়ে যাবে। বরং কেউ যদি টাকার প্রয়োজনেও তার অঙ্গটা দিতে চান, এবং তিনি যদি মনে করেন যে তিনি, বা চিকিৎসকরা যদি মনে করেন তিনি বেঁচে থাকতে পারবেন এবং তাতে করে দুটো জীবন বাঁচবে, সেটাও আইনসিদ্ধ একটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে হতে পারে। তাতেও কারণ অনেক মানুষ আছেন যারা আসলে টাকার বিনিময়ে কোনো অঙ্গ কিনতে চান, এবং মারা গেলে তো আমি আগেই বললাম, আমার অতিথিরাও বললেন। কাজে এই বিষয়গুলোতে অনেক বেশি মনোযোগ দেওয়া দরকার, অনেক বেশি আলোচনা হওয়া দরকার, এবং অনেক বেশি সচেতনতা তৈরির কাজ করা দরকার। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।